হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মন নিয়ে আড্ডা, যেখানে টপিকের কোনো জিপিএস নেই, ইমোশনস আর কমপ্লিটলি আনফিল্টার্ড, আর এভরি আড্ডা ফিলস লাইক আ লেট নাইট থেরাপি সেশন উইথ ইয়োর ফেভারিট পিপল। আজকের আড্ডা শুরু হচ্ছে বৃষ্টির গন্ধ নিয়ে। সেই স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি ফেরা, হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়া, জানলার ধারে বসে বৃষ্টি দেখা, আর মনে মনে প্রার্থনা করা কাল যেন স্কুলটা ছুটি হয় প্লিজ। কিন্তু বৃষ্টির সঙ্গে শুধু নস্টালজিয়া নয়, জড়িয়ে থাকে আরও কিছু অদ্ভুত গল্প। আজ চার বন্ধুর আড্ডায় থাকছে কিছু রেইনি ডে মেমোরিজ আর কিছু ইরি এক্সপিরিয়েন্সেস, যেগুলো আজও মনে পড়লে একটু চুপ করে যেতে হয়। So grab a cup of chai, listen to the rain outside and join our আড্ডা। আমি ডনা, আমি রণ, আমি দিব্যেন্দু, আর আমি সায়ন। হ্যাঁ তো ঠিক আছে। আজকের যে অ্যাম্বিয়েন্সটা চারিদিকে আমরা ফিল করছি, মানে চরম বৃষ্টি পড়ছে, আর আমাদের বাড়ির সামনে তো একটু বৃষ্টি হলেই আটলান্টিক ওশান হয়ে যায়, মানে ইটস ভেরি মানে হিউজ নুইসেন্স ফর আস। কিন্তু এই বৃষ্টিটার মধ্যে যেন সেই পুরনো ছোট্টবেলার স্মৃতিগুলো না বারবার আজকে উস্কে দিচ্ছিল স্মৃতিগুলো। এলনিনো এফেক্ট, তো ন্যাচারালি এরকম জল তো হতো না। এলনিনো না ক্লাউড বার্স্ট, আই রিয়েলি ডোন্ট নো, বাট হ্যাকেলটা যে মানে ইটস আ রিয়েল হ্যাকেল। কিভাবে যে রণ, দিব্যেন্দুদা এরা এসেছে সেটা মানে উই ওনলি নো। দিব্যেন্দু তো পছন্দের কাল এটা। আমার পছন্দের কাল অবশ্যই, কিন্তু সব থেকে বড় হচ্ছে এলনিনোটা কোথা দিয়ে আসছে? ড্রেনের তলা দিয়ে, ড্রেনের ভেতর দিয়ে আসছে এলনিনো। না তো বৃষ্টির জল বলতে আর ড্রেনের জল বলতে আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছি যখন, বাড়ির থেকে কিছুটা এগিয়ে পাড়ার মোড়টাতে অনেকটা জল জমে আছে। ওখানে আমি দাঁড়ালাম, জলটা দেখছি। বেশ কয়েকটা বাচ্চা অনেক দিন বাদে দেখলাম এরকমভাবে গামছা নিয়ে বেরিয়েছে, মশারি নিয়ে বেরিয়েছে, কারণ পাশের যে পুকুরটা এটা ভর্তি হয়ে গেছে, সেখান থেকে মাছগুলো উঠে রাস্তায় ঘোরাফেরা করছে, আর ওরাই এই মাছগুলো ধরতে বেরিয়েছে। আমারও মনে পড়লো যে যখন ছোট ছিলাম তখন এরকম একটা জাল নিয়ে বেরিয়ে পড়তাম, যে ড্রেনে হচ্ছে জালটা পেতে বসে রয়েছি, মাছ পড়ছে কি পড়ছে না সেটা বড় ব্যাপার নয়, কিন্তু মাছ উঠবে এটার আনন্দ, বৃষ্টিতে ওই হাঁটু জলে ঘুরে বেড়ানোর একটা আনন্দ, এটা বেশ কানেক্ট করলাম। আমি ভিডিও করে রাখলাম ফোনে, যে এটা যদি কোনো সময় আবার এই জিনিসটাকে মনে করায়। হ্যাঁ, আমরা নস্টালজিয়াতে বাঁচি আলটিমেটলি সবসময়। একদমই তাই। কিন্তু এই যে তুই মাছের কথাটা বললি, আমি আজকেও দেখেছি যে ড্রেনের পুরো জলের লেভেলটা তো পুরো উঠে এসেছে, আমাদের প্রায় সিঁড়ির কাছাকাছি পৌঁছে গেছে জলটা। একটা মাছ উকি মারছে, ভিতরে ঢুকছে। ওটা প্লাকো ছিল, ওটা প্লাকো না, ইট ওয়াজ নট প্লাকো। হ্যাঁ হ্যাঁ, ওরকম খারাপ দেখতে, অ্যালগেটারই হবে ওটা। কিরকম তোরা মাছকেও ছাড়বি না, ওকেও এরকম তোরা? হ্যাঁ, না, কালো অ্যালগেটারই হবে। এটা তো অ্যাকচুয়ালি ঠিক না, মানে তুমি এই ব্যাপারটা জানো না। আমার বাড়িতে অ্যাকোরিয়াম ছিল, তো সেইখানে হচ্ছে বেশ কিছু কমিউনিটির সাথে আমি ফেসবুকে ছিলাম, তো সেখানে জানতে পারলাম যে অ্যাকোরিয়ামের যে কোনো প্ল্যান্ট যেগুলো বসানো হয় প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে, সেইগুলো, তারপর অ্যাকোরিয়ামের যে কোনো মাছ, এইগুলো পুকুরে বা নদীতে ছাড়া কোনো রকমভাবেই উচিত নয়। তো প্ল্যাকো তার মধ্যে একটা, যাকে একদমই ছাড়া উচিত নয়। এটার জন্য মানে প্ল্যাকোর জন্য মেনলি প্রচুর ইকোসিস্টেম নষ্ট হয়েছে। মানে কিছু ভিডিওতেও আমি দেখেছি বাংলাদেশের নদীতে জাল ফেলছে, আর জাল ভর্তি ভর্তি প্ল্যাকো উঠে আসছে। এটা বাংলাদেশ না, মায়ানমার ওই দিকটায়। না, বাংলাদেশেও দেখেছি, আমি বাংলাতেই ভিডিও দেখেছি, তো সেটা একদম কনফার্ম। নদীগুলো তো ভর্তি হয়ে যাচ্ছে বেসিক্যালি। মানে তুই কি লাইফ প্ল্যান্ট অ্যাকোয়ারিয়ামের কথা বলছিস? লাইফ প্ল্যান্ট একদমই একদমই। তো সেখানে আমার পাড়াতেও একটা এরকম ইনসিডেন্ট ছিল, যে একটা কাকা হচ্ছে তোমার অ্যাকোরিয়ামের প্ল্যান্ট সে বাঁচাবে বলে, মানে ওর অ্যাকোরিয়ামে বেশি হয়ে গেছিলো, তো ওখান থেকে তুলে নিয়ে এসে পুকুর পাড়ে বসিয়েছিল। 3 মাসের মধ্যে পুরো পুকুর ভর্তি হয়ে গেছে ওই গাছ। যার পুকুর সে হচ্ছে প্রায় 1.5 বছর ট্রাই করে পুরো গাছ শেষ করতে পেরেছে। এটা আমাদের কাউন্সিলর বা প্রমোটারদের ক্ষেত্রে সুবিধা, এমনি এমনি বুঝে গেল পুকুরটা। মানে কি তোরা কি অ্যাজোলার কথা বলছিস? মানে যেগুলো তোর সাসপেন্ডেড হয়ে জলের ওপর ভেসে থাকে? ওটাও রয়েছে, প্লাস আরেকটা কাইন্ডস অফ গাছ রয়েছে, সেটার আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওটা দেখতে অনেকটা ঘাসের মতো। স্পাইরো গায়রা ওটা। কি তোর কোথায় এসেছে বলতো? কবে থেকে তুই আমি বলছিস এটা স্পাইরো গায়রা? ওই জলের তলায় নড়লেই স্পাইরো গায়রা আমার মনে। তুই কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিস বলতো সত্যি করে? এই তোমাদের ঝগড়াটা বন্ধ করো। রোজ রোজ এরা শুটের আগে, শুটের মধ্যে, শুটের পরেই ঝগড়া করবে। আরে এমন ঝগড়া করেছি, কালকে রাত্রেও নিচে শুয়েছে, আমি ওপরে শুয়েছি। না, আমি কালকে খেলা দেখছিলাম বলে নিচে শুয়েছি। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে ওটা ঝগড়াটা দিয়ে শুরু না হলে পডকাস্টটা ভালো হয় না।
এটা একটা মানে হয়ে গেছে মানে ব্যাপারটা। ঝগড়াটা হচ্ছে লক্ষ্মী। হ্যাঁ, কাঁচ ভাঙার মতো হ্যাঁ। আছে। তো সেই আর ওই বৃষ্টির কথা মনে পড়তে পড়তে আমার মনে পড়লো সেটা হচ্ছে স্কুল থেকে ফেরার সময় হচ্ছে বৃষ্টি। আর অদ্ভুতভাবে একটা জিনিস হতো, সেটা স্কুলে যাওয়ার সময় বৃষ্টি বন্ধ থাকতো, ঠিক স্কুলে ঢুকে ফার্স্ট পিরিয়ডটা শুরু হতো আর দেন বৃষ্টিটা শুরু হতো। তখন মনে হতো যে হ্যাঁ। কেন আরেকটু আগে শুরু হলে ভালো হতো। প্রত্যেক দিন। আর খুব রেয়ার, মানে 100 দিনের মধ্যে হয়তো একদিন বা দুদিন হতো যেই দিনকে ভিজে স্কুলে যাওয়া যেত। হ্যাঁ। আর ভিজে স্কুলে যাওয়া মানে রেইনি ডে, ইয়েস। এটা। তারপর স্কুল থেকে ফেরার সময় তোমার বেশিরভাগ সময় বৃষ্টি হতো, বা আগে পরে হতো। তো আমাদের কন্যাগড়ে যেখানে আমাদের স্কুল ছিল, নবগ্রাম বিদ্যাপীঠ, তো বিদ্যাপীঠের ওখানে জল জমতো। পাশের একটা গার্লস স্কুল ছিল, সেখানেও জল জমতো। সে তো ভালো কথা। হ্যাঁ হ্যাঁ। এবার ভালো কথাটাতে হচ্ছে আমি হয়তো কি ছেলে ছিলাম সেটা জানি না, অন্যান্য দিন আমি যেতাম না। মানে ছেলে ছিলিস, ওটাই ছেলে জানতিস। ছিলাম এটা কনফার্ম একদম। ওটাই ছেলে ছিল, কি ছেলে ছিল জানতো না। অনেকে আছে না যে ডেলি বেসিসে একটা জায়গায় গিয়ে দাঁড়ানো, কারোর জন্য একটা ওয়েট করা, দেন তার পেছন পেছন এগিয়ে যাওয়া, এই ব্যাপারটা ছিল। স্টক করা। এটা ছিল তোর? না না, এটা আমি করতাম না। শুধুমাত্র যেদিনকে বৃষ্টি হতো সেদিনকে আমি যেতাম ওই স্কুলটার সামনে, কারণ ওই স্কুলটার পাশের যে রাস্তাটা ছিল সেখানে অনেক জল জমতো। আর ওখান থেকে জোরে সাইকেল চালিয়ে যাওয়া আর দুপাশেই জলটা ছিটকানো, এটা খুব ভালো লাগতো। হ্যাঁ, এটা হয়েছে, আমারও হয়েছে। এই আগের দিন মনে আছে সায়ন, আমরা যখন রাস্তা দিয়ে আসছি, ইচ্ছা করে আমি সায়নকে, আপনারা কিছু মনে করবেন না যে আমরা যে কতটা মানে অসভ্য বলে রে, অসভ্যতা। কতটা মানে বাচ্চা সুলভ এখনো আছি অ্যান্ড ইম্যাচিওর্ড। আমরা যাচ্ছি স্কুটিতে দুজনে মিলে, হ্যাঁ, আমি ওর পিলিয়ন অ্যাজ ইউজুয়াল। আমি সায়নকে বললাম, সায়ন জোরে চালা। মানে পাশে কিন্তু অনেক লোকজন যাতায়াত করছিল, মানে এটা ইন্টেনশনালি, মানে এটা না অদ্ভুত একটা না, মজা আছে বাজে না? জায়গায় বলেছে, যেখানে হয়তো আমি ধরা পড়ে যেতাম আর কি। সামনে অনেক লোক, একটা গাড়ি হ্যাঁ। দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে জোরে কিন্তু speed চালা। মারি পড়তো। হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই দু একজনকে ভিজিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ। সে যা যা বললো আর কি, মানে ওই পিক মাক টাক টাক, এই ধরনের কথা আমি শুনলাম। But ঠিক কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা মজা আছে, তাই না বল? হ্যাঁ, মানে জলে হাঁটবে, ভিজবে না কেন? ভিজতে হবে পুরোপুরি। হ্যাঁ, হ্যাঁ, এবার হাফ তো ভিজেই আছে। জামাই ষষ্ঠীর দিন হলো কি ব্যাপারটা? না 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 সে শ্বশুর বাড়ি যাচ্ছিল না তো? না না, না, হাতে না, কিছু ছিল না। বাচ্চা বাচ্চা বাচ্চা। এখন হাতে নয় তো, এখন অনলাইন। ও ইউপিআই এর জামাই ষষ্ঠী। সবই অনলাইন, বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে। না, একটা বৃষ্টির অভিজ্ঞতা বলতে পারি, আমার স্কুল লাইফের অনেকই আছে। খেলার মাঠ, ক্লাস 8-এ উঠেছি, মানে নবপাখনা গজিয়েছে আর কি। আচ্ছা। ঠিক আছে, একটা ফুটবল টুর্নামেন্ট ছিল স্কুল থেকে, আমরা দেখতে গিয়েছিলাম 3টে বন্ধু, লিলুয়ায়। আর আমার স্কুলটা ছিল আনন্দনগরে। খেলাটা ছিল লিলুয়ায় এবং হাওড়া ময়দানে। আমরা লিলুয়া হয়ে গিয়েছিলাম। ফেরার পথে মানে লিলুয়ার ড্রেন আর আমাদের রাস্তা পুরো সমান হয়ে গেছিল, জলে ভরে গিয়ে। 3 বন্ধুর মধ্যে আরও 2জন সাংঘাতিক বিচ্ছু ছিল, আমি কিছু নয় তাদের কাছে। তাদের মধ্যে 2জনের ইচ্ছা হয়েছে তারা ড্রাইভ মেরে মানে জলে স্নান করবে। রাস্তায় দাঁড়িয়েছে বা সাইডে ভেবেছে পুকুর ওটা। আমি জানি এবং সব থেকে বড় ব্যাপার, আমি জানি ওটা কিন্তু পুকুর নয়, ওটা ড্রেন, বাঁধানো ড্রেন কংক্রিটের। ওকে, বাকি 2জন কিন্তু আইডিয়া নেই ওটা ড্রেন, ওরা 2জন জানে পুকুরই। আচ্ছা, তো তারা কি করলো, বললো তুই কিছু করবি না? আমাকে জিজ্ঞাসা করলো, আমি না কিছু করবো না, আমি তো সাঁতার জানি না। ঠিক আছে, সেও তো ঝাঁপ মারার কোনো ব্যাপারই আসে না। বলছে না না, আমরা মারবো, এই বৃষ্টিতে এই আনন্দ নিতে হবে না। হ্যাঁ কর। নেই নেই না আনন্দ। ওরা একটা একটু উঁচু জায়গায় উঠলো, ওটা জাম্পটা মারলো, মাথাটা গিয়ে গিঁতে গেল। টম এন্ড জেরি তো। পুরো কমেডি, মাথাটা গিয়ে গিঁতে গেল। এবং সব থেকে বড় ব্যাপার, একজনের তো প্রায় রক্ত বেরোচ্ছে, ঝরঝর করে রক্ত বার হচ্ছে। উঠে একটাই কথা বললো, জানো তুই জানতিস না? বললাম হ্যাঁ। এবার এই পুরো ব্যাপারটার মধ্যে তুমি প্রথমেই কনফেস যেটা করলে যে তুমি হচ্ছে তাদের তুলনায় কিছু নয়, হ্যাঁ, আর এইটার রেজাল্ট কি দাঁড়ালো? আলটিমেটলি বিচ্ছুটা কি হলো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইসব ঘটনাগুলো কিন্তু সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। একদম তুই সারা জীবনেও বলতে পারবি না। যে কজন আছি আমরা, এই ঘটনাগুলো যদি না থাকে স্কুল লাইফে, একদম। তাহলে স্কুল লাইফে কিছু করিসনি কেউই। আমার বুড়ো বয়সেতে অনেক বদ অভ্যেস আছে আর কি। আমি এখনো প্রচুর টয়েস নিয়ে খেলাধুলা পছন্দ করি আর কি। লোকজন খারাপ ভাবুক, কিছু যায় আসে না। না না না। তো আমার বহুদিনের ইচ্ছে একটা আরসি সাবমেরিন কেনার, আচ্ছা, যেটা আমি পাচ্ছি না অল ওভার। চেষ্টাও করেছি বানানোর, হয়নি।
কিন্তু নৌকোটোও বানিয়ে ফেলেছি আর কি, মানে দ্যাট ওয়াজ উইথ অ্যান আরসি কার অ্যান্ড মডিফাইড উইথ অ্যান বোট, এসব হয়েছে। এবং এমন হয়েছে এত জোরে চালিয়েছি সেটা আমার ট্রান্সমিটার বাইরে চলে গেছে। তো ড্রোনের কিছু ইকুইপমেন্ট থাকলে আমাকে জিজ্ঞেস করতে হবে যে কি করে ব্যাক করে, সেরকম একটা কিছু সিস্টেম দরকার আমার কাছে। আমি তো তুই যে টয়েস বললি না, আমার টয়েসের মধ্যে তো খেলনার মধ্যে বন্দুকও পড়ে, জানিস? হ্যাঁ, বন্দুক খেলনার মধ্যে পড়ে না, ওটা প্রাইড বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, প্রাইড। ওই প্রাইডটা নিয়ে আমি ছোটবেলায় ভীষণ প্রাইড থাকতাম। আমার কাছে মানে প্রাউড থাকতে। হ্যাঁ, প্রাউড থাকতাম, এক্স্যাক্টলি। তা যেটা হচ্ছে যে আমার কাছে কিন্তু বস্তা দুয়েক বন্দুক ছিল, এটা জেনে রাখ, মানে বন্দুকের কালেকশন বস্তা দুয়েক। তুমি তো ডাকাত বেসিক্যালি, ফ্যামিলি যখন ডাকাত ওটাই 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 যাস না, ঠিক আছে। ডাকাতি ছিল, ফ্যামিলির চাপে পড়ে একটু ভদ্রলোক হয়ে গেছে। পড়াশোনা শিখে। তা যেটা হচ্ছে যে আমি ভাইপোকে লাস্ট ইয়ার জন্মদিনে একটা বন্দুক কিনে দিয়েছিলাম, যেটা বেশ কস্টলি ছিল, যেটা ওই বলে না রাবারের গুলিগুলো লাগিয়ে মারতে হয়। তা আমি ওটা কার ওপর ট্রাই করেছি ভাব, প্রথম এসে। অনুর ওপরে না, অনুকে অনু মানে আমার বউ না, আমাকে থাকতে হবে তো বাড়িতে, আমার ভাইপোর ওপরই। এই আমার কিন্তু হয়, আমি পাবলোকে যত বন্দুক কিনে দিয়েছি পরে একটা রিপেন্টেন্স হয়েছে, ইস এটা আমার একটা। পাবলোটা কে সেটা আগে অডিয়েন্সকে। হ্যাঁ, মানে আমার ভাগ্নে আর কি। তো আমার মনে হয় যে পাবলোকে কিনে দেওয়ার পর আমার মনে হয়েছে যে এটা আমার একটা থাকলে ভালো। আরো না, আরো একটা জিনিস মনে হয় কেনার সময় মনে হয় এটা আমার কাছেই থাক, না না দিলেই হয়, না দিলেই। না, এরকম হয়েছে অনেকবার, জানো তো দিব্যদা, মানে যখন ধরো আমরা বাবলু বার্থডেতে কিছু একটা গিফট ভাবছি যে এটা ওকে দেবো, ওর খুব পছন্দ, ও নিজেই পছন্দ করলো কিন্তু যে হ্যাঁ এটা আমরা পাবলোকে দেবো, বাড়িতে এসে বলছে না না দিলেই মনে হয় ভালো, একটা লিখে দিই, বল আমরা অন্য একটা কিছু দিয়ে দিই। না, এটা তো অ্যাকচুয়ালি আমাদের ওই ছোটবেলাটা বেরিয়ে পড়ে। ওয়েপনের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। এটা পুরুষদের ব্যক্তিগত ভালোবাসা। আরে না না, র্যাম্বো এফেক্টস। র্যাম্বো এফেক্টস, ইয়েস। আরে আমরাও যখন ধরো কোনো মেলায়, ধরো মেলাতেও আমরা মাঝে মাঝে খুব যাই, মেলাতে সবাই মোরালে যায় আর কি, মেলাতে গেলেই সায়না বলে কি আমাকে একটা না খেলনার গাড়ি কিনে দিবি। বোঝো কাণ্ড, এর বয়সটা মানে এই আকারেই বড় হয়েছে, বয়সটা বড় হয়েছে। আমি অনেক বড় বয়স অবধি মামুনি আমাকে বেলুড় মঠের যে মেলাটা হতো 12ই জানুয়ারি বা বোধহয় ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, ওইখানে গেলে আমি কিন্তু আমার একটা গাড়ি আসতোই আর কি, সে যত খারাপই হোক বাট একটা গাড়ি মাস্ট। মামনি মানে কি? জেঠিমা। জেঠিমা। হ্যাঁ, সেইখানে আমারও একটা জিনিস আছে। এর আগের দিন হচ্ছে আমার ভাগনা কুসু, তো কুসুকে একটা বন্দুক গিফট করা হয়েছে, দিয়ে যখন ওটা দুটো বুলেট ইউজ হয়, একটা হচ্ছে ওই যেটা জলে দিলে বড় হয়ে যায়, জেলি কাইন্ডস অফ, হ্যাঁ ওটা একটা, আর একটা যেটা কি আটকে যায়, ট্রিগার। হ্যাঁ, আর একটা বুলেট হচ্ছে ওই যে কোনো মানে হার্ড সারফেসে গিয়ে সাক করে আটকে যায়। হ্যাঁ, আর ওকে দেওয়া হয়েছে, ও তো জেনারেলি শাটারের মতো ব্যাপার রয়েছে, ওয়ান শাটার যেরকম হতো, টানতে পারছে না, তো প্রত্যেকবার ঘুরে ঘুরে আমার কাছে আসছে, টেনে দাও মামাই, একই জিনিস, এক জিনিস। হ্যাঁ, এবার ও মারছে এলো পাথারি, হ্যাঁ, এবার একবার তার মধ্যে মেরেছে যেটা ফ্রিজে গিয়ে আটকেছে, এটা আমি দেখেছি, আমার বেশ ভালো লেগেছে। যে কটা বুলেট ছিল সব কটা ওকে দিয়ে নিয়ে আসিয়েছি, নিয়ে এসে পরপর আমি লাইন করছি 1 2 3 করে, পরপর একদম নোটে পড়ছি, ওটা মজা পেয়ে গেছে। হ্যাঁ, একদম মজা পেয়ে গেছে। এবার লাস্টে তো আমার দিতে ইচ্ছা করছে না জিনিসটা, লাস্টে আমি কি করলাম যে সব কটা নিয়ে গেলাম, তুই দাঁড়া, দিয়ে কপালে দোকানে আটকে দিয়েছে। এই আরেকটা খারাপ জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মাঝে মধ্যে যেই বড় বাজারে যাই সেখানেতে টয়েজের দোকানেতে জিনিসপত্র কিনতে, অলওয়েজ একটু লজ্জা লাগলেও বলি যে ওই বন্দুকটা দেখান তো, ওটা কিরকম বন্দুকটা, দাম, হ্যাঁ মানে যাই হোক এই গুলি টুলি বেরোয় আর কি। এবং তখন যখন এই ভদ্রলোক করুণ মুখে তাকিয়ে থাকে, বলে আরে মেরে লিয়ে নেই ঘর মে বাচ্চা উসকে লিয়ে। আরেকটা জিনিস মনে করে দেয়, আমরা কিন্তু হোলিতে সব থেকে বন্দুকটাই আগে খুঁজি। হ্যাঁ, হোলির সময় কিন্তু বন্দুকটা খুঁজি, ওনা তো বেরোই ওটা নিয়ে। আমি সারা রাস্তা মানে সবাইকে রং দিতে দিতে হোলিতেও তো আর একটা জিনিস আছে বন্দুকের থেকে খতরনাক, সেটা হচ্ছে বেলুন, বেলুন ক্যারি করাটাই, গ্রেনেড ক্যারি করাটা একটু ডিফিকাল্ট হয়, এদের ছুঁড়ে মেরে হেভি মজা। আমরা আমরা তো অহিংসাবাদী, ঠিক আছে, এবং ব্যাপারটা হচ্ছে কারোর ক্ষতি চাই না, তাই আমরা এই জল, রং, রাবারের হোলি এগুলো পছন্দ করি। যারা ক্ষতি চায় তারা অন্য কিছু ইউজ করে, যাদের অপশন আছে। আমার কাছে অপশন নেই বলতে চাইছিস? না, দোল খেলা নিয়ে আমরা অন্য একটা এপিসোডে কথা বলবো। পাশের রাজ্যতে গেলেই না অপশনটা বেড়ে যাবে। না আমার চাইল্ডহুডে গানস নেই, বাট বারবি ডল ছিল, আরো অনেক ছোট ছোট সুন্দর সুন্দর। চাইল্ডহুডে গানস এন্ড রোসেস ছিল? না চাইল্ডহুডে ছিল না,
একটু যখন টিনেজ হলাম তখন গানস অ্যান্ড রোজেস এসেছে, বলো না। আমার একটা বন্ধু আছে, তোরা হয়তো দেখলে চিনবি, আমার সাথে আড্ডাও মারে, বাপ্পা বলে, ঠিক আছে? তা এরকম বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকালে না ওর বাড়িটা একটু একটু নিচুতে ছিল, বর্ষাকালে জল ঢুকে যেত, এবং কি আমি দেখেছি ওর খাটের তলাতেও জল দেখেছি আমি, প্রচণ্ড বৃষ্টিতে, মানে টানা যদি 1 সপ্তাহ বৃষ্টি হয় তাহলে কিন্তু ওর খাটের নিচ পর্যন্ত জল পৌঁছে যেতে পারে, এবং এসেওছে, বহুবার এসেছে। আচ্ছা। হ্যাঁ, তা ব্যাপারটা হচ্ছে, তা সেই ছেলের একটা কাণ্ড বলি। আমি আর ও একদিন স্কুল থেকে ফিরছি, 4টে বাজে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং ফেরার সময় ও হঠাৎ দেখলো একটা কুকুর বাচ্চা, কুকুর বাচ্চা বৃষ্টিতে ভিজছে, ঠিক আছে, কাঁই 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 কুঁই কুঁই করে ডাকছে। তা ও বললো কিনা একটা কাজ করি, কুকুর বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাই। কীভাবে নিয়ে যাবি তুই, এমনিই তো ভিজে কুকুরের কাছে কাঁদছে, থরথর করে কাঁপছে কুকুর বাচ্চাটা। ওই বয়সে যেটা হয়, ওই 6-7-এ, ও কী করেছে, ব্যাগ থেকে বইগুলো বার করে আমার ব্যাগে ঢোকালো, ঢুকিয়ে ব্যাগের মধ্যে কুকুর বাচ্চাটাকে নিয়ে ও বাড়ি নিয়ে গিয়েছিল। তা এটা আমি ছোটোবেলায় ওর কাছ থেকে একটা ভালো, মানে এখনকার মতন তো ম্যাচিওর নই তখন, তবুও আমার মনে হয়েছিল যে মানুষটা যাই হোক ভালো ভালো মনের মানুষ, একজন করছে, উপকার করছে। তা বাড়ি থেকে কিন্তু ধোলাই খেয়েছিল, প্রচণ্ড ধোলাই খেয়েছিল, সেটা আলাদা কথা। মানে এইটা একটা ছোট ঘটনা আমি শেয়ার করলাম আমার একটা বন্ধুর, যে মানবিকতাটা কিন্তু বড় হওয়া দরকার সব কিছুর ঊর্ধ্বে। আই ক্যান রিলেট, মানে আমিও ছোটবেলায় এরকম প্রচুর রেস্কিউ করেছি, মানে আমার কুকুরের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে। তোরা কেউ পাখি ধরতে পারিস হাতে করে? না, আমার বাড়িতে পাখি রয়েছে। হ্যাঁ, তোর তো আমি দেখেছি গ্লাভস পরে ধরতে আমাকে। হ্যাঁ, মানে এটা একটা কিরকম, মানে পাখি ধরলে পাখির পুরো শরীরটা পুরো যে হিট কম্পাউন্ডটা, ওটা কিন্তু বোঝা যায় যথেষ্ট ভালোভাবে। আমার অস্বস্তি হয় পাখি ধরতে। দেখো, আমার এই বৃষ্টি রিলেটেডই পাখি একটা নিয়ে একটা ইনসিডেন্ট মনে পড়লো তোমার বলতে বলতে। আমি একদিন বৃষ্টির মধ্যে, স্কুল ছুটি হয়ে গেছে, স্কুল থেকে তখন এসেছিলাম, ওই 4:30 পৌনে 5টা এরকম বাজে, কোথাও একটা যাচ্ছিলাম পড়তে সামথিং কিছু। তো মোটামুটি মাঝ রাস্তায়, মানে কোন্নগর স্টেশন আসার আগে মাঝ রাস্তা নাগাদ, তো সেখানে একটা টিয়া পাখি, ঠিক আছে, সেই বৃষ্টিতে কোনোভাবে, তার আগে ঝড় হয়েছে, ঝড়ে হোক বৃষ্টিতে পুরো ভিজে গিয়ে হোক উঠতে পারছে না। তো সেটাকে আমি ধরেছি, এবং টিয়া পাখি যথেষ্ট জোর কামড়ায়, প্রচুর জোর কামড়েছে। আমি রুমাল ফুমাল দিয়ে মোটামুটি একটা ধরেছিলাম, কারণ উঠতে পারছিল না। তো ওটাকে বাড়িতে নিয়ে আসি। এবার বাড়িতে নিয়ে এসে একটা খাঁচা ছিল, কোনো রকম কাটা ছেঁড়া মতো একটা খাঁচা। তো বাবাকে বললাম যে পাখিটা উঠতে পারছে না, কি করা যায়? তখন আমি 8-9-এ পড়ি। তো বাবা ওই পাখিটাকে খাঁচাটার মধ্যে রাখলো, 2-3 দিন হচ্ছে তাকে মেডিসিন দিল, খাবার দিল। দেন একটা সময় এলো, বাবা ভাবছিল যে পাখিটাকে রেখে দেবো, কিন্তু পার্সোনালি আমার পাখি হচ্ছে খাঁচাতে দেখতে খুব খারাপ লাগে। বহুবার বাবা এরকম পাখি ধরে নিয়ে আসতো, আমি ছেড়ে দিতাম। এখন কি করিস তাহলে? এখন যেটা আছে ওটা বউয়ের জন্য রয়েছে, সেখানে বলার আমার কোনো জায়গা নেই, ও ভালোবেসে রাখে। হ্যাঁ, তো সেখানে যে পাখিগুলো রয়েছে আমার বাড়িতে, সেগুলো সব মানে এক্সোটিক বার্ডস। অয়নের বাড়িতে যে 2টো খরগোশ ছিল, তার মধ্যে সারা বাড়িতে ছাড়া থাকতো, সেটা আমার খুব ভালো লাগতো। খাঁচায় কম থাকতো, একটা চলে গেল, খুব রিসেন্টলি চলে গেল একটা। এক্সোটিকের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ওরা ইন্ডিয়াতে ছেড়ে দিলে বাঁচবে না, প্রথম কথা। তো ওই এক্সোটিক বার্ডই রয়েছে। বাট টিয়া পাখিটার ক্ষেত্রে ব্যাপার হলো, বাবাকে 2-4 বার বললাম আমি যে ছেড়ে দাও, ব্যাপারটা আমার ঠিক লাগছে না, ভালো লাগছে না। বাবা ছাড়েনি, ঠিক আছে, ছাড়তে চাইছিল না। এবার যে টাইমে বাবা কাজে গেছে, আমি আস্তে করে গিয়ে খাঁচার দরজাটা খুলে রেখে দিয়েছিলাম। পাখিটা এসে বাবা দেখছে যথারীতি নেই, বললো কী করে পালিয়েছে। বললাম হয়তো খাঁচা তুমি হয়তো খেতে ফেতে দিতে গিয়ে দেখলে হয়তো, মানে দেখেছো হয়তো যে কোনোভাবে লক করতে ভুলে গেছো, পাখিটা উড়ে চলে গেছে। তো এইটা আমার খুব মনে আছে যে ওই টাইমে পাখিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম। এরকম আরও 2-3 বার ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, মানে আমার একটা স্টোরি আছে ছোট্ট। তোরা পাখিকে কোনো সয়াবিন খাইয়েছিস? কোন সয়াবিন? খাবার সোয়াবিন খেয়ে কোনো রিয়াক্ট করে নাকি পাখি? আরে ওইটাই তো গল্পটা, মানে এরকম ঝড় বৃষ্টির গল্পই বলছি। আমার বাবা মা সবাই কোনো একটা কাজে মনে হয় মানে বাইরে গেছে, আমি বাড়িতে রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে আমার দিদির খুব ছোট ছোট ছেলে মেয়ে। আর ওরা হচ্ছে আমার ক্রাইম পার্টনার্স, মানে আমি ওদের সবচেয়ে ছোট মাসি, কিন্তু মানে প্রায় ওদের মতোই আর কি বলতে গেলে। তো অ্যাজ ইউজুয়াল মানে ঝড় বৃষ্টি হয়েছে, বাসা ভেঙে পড়েছে, তো ওরকম
ছোট্ট একটা কাকের বাচ্চা আমরা রেস্কিউ করেছি। হ্যাঁ, ওই কাকের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছি, ঘরে নিয়ে এসেছি। আর ও তো মানে কিন্তু অদ্ভুত, কিন্তু পোষ্য মেনে গেল জানিস তো। ও এসে ঠিক আমার কাঁধে বসতো। আমি কি মানে কি দেবো খেতে ওকে আমি বুঝতে পারছি না, কি খাবার দেবো। বিস্কিট ট্রাই করলাম, বিস্কুট খেলো না। তখন আমি আমার দিদির মেয়েকে বললাম, যা আজকে তো সয়াবিনের তরকারি রান্না হয়েছে, সয়াবিনটাই নিয়ে আয়। সে সয়াবিন খাওয়ানো হয়েছিল, বাচ্চাটা খেলো, অল্প অল্প টুকরো টুকরো খেলো। তারপরে কি বেশ কিছুক্ষণ মানে আদর টাদর করা হলো। তারপরে পরের দিন সকালে যখন সব একটু ঝড় বৃষ্টি কমলো, তারপরে ওকে ছাদে দিয়ে এলাম। পরের দিন হয়তো মানে ওর মা বাবা তো জানি না, মা এসে ওকে হয়তো নিয়ে গেছে আর কি। গায়ক শিলাইদের পর গায়িকা ডোনা কাক পুষেছে। ওর অ্যান্টেনা ছিল না, ও ছাদে কাক। হ্যাঁ, ছাদের কাক। এই বৃষ্টির দিনে হচ্ছে পাখির গল্প যখন চলেই এসছে, এই গল্পটা না বললে হয়ই না, জমেই না। শুনি। এটা সায়নদা জানে, আমফান সবে হয়েছে, হুম, চারিদিকে ও আচ্ছা, ক্যারেক্টার আই থিঙ্ক আই নো। চারিদিকে হচ্ছে কানেকশন নেই। তো আমরা সবাই মোটামুটি ভিডিও কলে একজনের সাথে মানে আপডেটটা নিচ্ছি। একদিন বাদে প্রথম দিনটা তো কিছু ছিল না, পরের দিন সকালবেলায় 11টা-12টা নাগাদ সবাইকে কানেক্ট করছি যে কার কি অবস্থা রয়েছে। তো সায়নদাদের একটা ব্যান্ডমেট রয়েছে, সে হচ্ছে আলাদাই জগতের প্রাণী বলা সে হচ্ছে সাইড ওয়াইজ দাঁড়ালে তার ছায়া পড়ে না। তো তার নাম হচ্ছে বাজি। হ্যাঁ, বাজি দ্য ড্রামার। হ্যাঁ, বাজি দ্য ড্রামার। সবাই ভিডিও কলে রয়েছে, সবাই নিজের আপডেট দিচ্ছে। বা জেনারেলি বাজি যে এরিয়াটাতে থাকে ওখানে জল বেশি জমে। তো বাজি মুখ দেখাচ্ছে না। আমরা বলি, কি রে বাজি মুখ দেখা, কি অবস্থা রয়েছে একটু চারপাশটা দেখা। বলছে দাঁড়া আসছি। তো ভিডিও কলটাতে বাজির স্ক্রিন হচ্ছে ব্ল্যাক হয়ে রয়েছে। দেন ব্যাকগ্রাউন্ড থেকে একটা গান আসছে ভেসে, বাজি গান করছে। কি গান? জাস্ট চিল চিল জাস্ট চিল। হাতটা সরালো, বাজি একটা কাঁধে চিল নিয়ে বসে আছে। Wow. আমরা বললাম এটাকে পেলিকোদ দিয়ে, কারণ হচ্ছে কাক পর্যন্ত মেনে নেওয়া যায় যে হ্যাঁ। পেয়ে গেছে লোকজন, চিল পাওয়া যায় না। ওই যে আমফানে চিলটা যখন কোথাও হয়তো ছিল, সেটা কোথাও একটা উড়তে গিয়ে সজোরে বাড়ি খেয়েছিল, ডানায় ইনজোর্ড আচ্ছা, হয়েছিল। আচ্ছা। তো বাজি সেটাকে ধরে নিয়ে এসেছিল, তাকে মাছ মাংস এগুলো কাঁচা খাওয়াচ্ছিল এবং 1 সপ্তাহ নাগাদ রেখে মোটামুটি ছেড়ে দিয়েছিল সেটাকে। তো তার আগেও চিলটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর এই অডিওটা দিয়েও চিলটাকে দেখিয়েছিল। এই মোটামুটি গেল আমাদের। না, বাজির ক্ষেত্রে যেটা ঘটেছে মানে ও চিল কেন, মানে ও যদি ওই ঝড়েতে একটা হাতিও উড়ে আসতো ও আলটিমেটলি এটা পুষতো। অ্যাকচুয়ালি বাজির ক্যারেক্টারটা কেমন? আমার ডিফাইন করার ক্ষমতা আমাদের নেই। আচ্ছা। অদ্ভুত একটা ফ্রি স্পিরিটেড পারসন। একদম। ওকে একটা আধারের মধ্যে মানে রাখা যাবে না। যাযাবর মানে ভ্যাগবন্ড, হিপি সর্ট অফ। হ্যাঁ, মানে ও আজকে যদি বলে কালকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার বাড়িতে আসবো, সেটা আমি ডেফিনেটলি জানি ও আসবে না। এবং তার থেকে 15 দিন 20 দিন বা 1.5 বছর বাদে হঠাৎ এসে বলতে পারি, এই তো তুমি বলেছিলে আমি এলাম। হি ইজ লাইক দ্যাট। প্রচন্ড ক্রিয়েটিভ, ঠিক আছে, কিন্তু ভব ঘুরে বলতে যেটা বোঝায় একদম। এক কথায় বাজি তাই। এর থেকে বেটার ওকে ডিসক্রাইব করার ক্ষমতা আমাদের নেই। এন্টায়ার উত্তরপাড়া, হাওড়া, হুগলি আপ টু শ্রীরামপুর অব্দি মিউজিক সার্কিট বাজিকে চেনে না এরকম লোক নেই আর কি। আচ্ছা, হি ইজ এ গুড বিট বক্সার অলসো। একদম ভীষণ ভালো beatboxing করে। ড্রামার একদম। না, ও প্রমোশন হয়ে যাচ্ছে, পয়সা না নিয়ে। হ্যাঁ ঠিক এটা বাজিকেও আনতে হবে বল আমাদের একদিন। হ্যাঁ হ্যাঁ না ও তো 1 বছর পর আসবে। একদম। আমি আজকে message পরে করে পরের রাখবো, বছর। 1 বছর পরে হ্যাঁ আবার ইউ নেভার নো, হয়তো আজকে ধর আজকে বললো, ওকে ফোন করে বললাম বাজি আয়, এই সবে শুনেছি চলে আসতেই পারে। আসতে পারে না। ধর ওকে ফোন করলাম বাজি আয়, হ্যাঁ ঠিক আছে কালকে চলে যাবো। কালকে দেখবো হয়তো গোয়াতে বসে রয়েছে। তাহলে হোক বাজির জন্য, বাজি একদিন আসুক। একদিন আসুক। হ্যাঁ, ইজ এ ভেরি ইন্টারেস্টিং পারসন, তুমি দেখবে একদিন। আর আই এম শিওর কি বাজির কাছেও কিন্তু এরকম প্রচুর সুন্দর সুন্দর গল্প আছে। আই মিন সুন্দর সুন্দর বলতে অনেক ধরনের ইরি এক্সপিরিয়েন্সেস কিন্তু পাওয়া যাবে। অ্যান্ড টকিং অ্যাবাউট ইরি এক্সপিরিয়েন্সেস, এবার চলে আসি আমরা আসল ঘটনায়। ঘাড় ধরে তুমি আসল ঘটনায় ঢোকাচ্ছ। ঘাট ধরে কেন, মানে বৃষ্টির দিনে এরকম ভৌতিক কনফ্রন্টেশনস হয়নি, এটা কিন্তু আমি মানতে নারাজ। কনফ্রন্টেশন নয়, শোনা গল্প তো আছেই। শোনা গল্প বা কেউ কিছু হয়তো কারোর সঙ্গে হয়েছে, এটা এরকম হতেই পারে, ইউ নেভার নো।
আমার ফ্যামিলিতে একটা সমস্যা চলছিল বহুদিন, ঠিক আছে। এটা বৃষ্টির দিন, হ্যাঁ এরকম সময়ই হবে, ঠিক আছে। আমার এক দাদা দুঃসম্পর্কে সুইসাইড করেছিল, আচ্ছা, ঠিক আছে। তা আমি দেখ, তোরা জানিস আমি খাদ্য রসিক একটা মানুষ। ফার্স্ট প্রেফারেন্স যদি মাটন থাকে, সেকেন্ড প্রেফারেন্স যদি আমার বউকে নিয়ে যাওয়া থাকে, আমি ফার্স্ট প্রেফারেন্স মাটনে দেবো। আমি একটা ছোট্ট জিনিস বলে দিই এই প্রসঙ্গে। হ্যাঁ, দিব্যতাকে যদি কোনোদিন কেউ ইনভাইট করে, দিব্যতা তাকে জিজ্ঞেস করে, ইনভিটেশন ওসব বাদ দে, গিফট শিপ সব বাদ দে, বাড়িতে মাটন রান্না হচ্ছে তো? কেউ ইনভাইট করে না কেন? কেউ না ইনভাইট না, করে এটা না। এটা মিথ্যে কথা। না, তোর আমার কথা- অডিয়েন্সরা ইনভাইট না করে না, না। তোর কথাটা একটু শুধরে দিই। আমি তাদের সাথেই সম্পর্ক রাখি যেন মাটন। মাটন, এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। ডাইনোসরাসদের সঙ্গে সম্পর্ক রাখে আর কি, যারা শুধু মাটনই খায়। একদম। যাই হোক, বলো। তার ব্যাপারটা হচ্ছে যে আমি এরকম বৃষ্টি বাদলের দিন দুপুরবেলা একটা রবিবার হুম। খেতে বসেছি, ঠিক আছে, জাস্ট খেতে বসেছি, বাইরে থেকে একটা প্রচণ্ড চিৎকার। আমার ওই যে দূর সম্পর্কে যে দাদা বললাম, তার মা চিৎকার, মানে প্রচণ্ড, মানে আত্মনাদ যাকে বলে। চিৎকারটা শুনে ভালো মনে হবে না তোর, মানে কোনো ভালো ঘটনার জন্য চিৎকার বা ভালো কিছু ঘটেছে এরকম তোর মনে হবে না। আচ্ছা, চিৎকারটা মনে হবে কোনো অশুভ চিৎকার, হয় না? মানুষের দু ধরনের চিৎকার, তোর কিছুতে লাগলো সেটা আলাদা চিৎকার হয়, বিরহের একটা চিৎকার হয়, বা কোনো দুর্ঘটনা ঘটলে একটা চিৎকার হয়। শকের একটা চিৎকার। ইয়েস, কারেক্টলি। তা এই চিৎকারটা শুনছি, আমি মাটন ভাত খেতে বসছি, ঠিক আছে। মাটন ভাতে মিশিয়ে আমি কামড়টা দেবো, মুখে জাস্ট পড়বো, তার ঠিক মা দৌড়ে এসে বললো যে তোর এই দাদা সুইসাইড করেছে। আচ্ছা, যাই হোক, অমাবস্যার মতন মাটন ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর সুইসাইড স্পটে যাই এবং গিয়ে দেখেছিলাম যে দাদা একটা গাছে গলায় দড়ি দিয়েছিল, ঠিক আছে। বাড়ির কাছে, বাড়ি থেকে কাছে একটু, মানে ওই বাগান, মানে এটা হলো, লোকজন দেখতে পেলো না? না একদম ভর দুপুরে। এটা কি হয়? বাড়ির প্রেমিসেসের মধ্যে? না, একটু বাইরে। ওকে বাড়ির পিছনে একটা বড় বাগান ছিল, মানে অন্যজনদের, ওকে ওকে, আমাদের নয়, ঠিক আছে। আমি প্রথমে কি বললাম, দূর সম্পর্কে না, দূর সম্পর্ক। তারা পাশাপাশিই থাকতো। তা সেই বাগানে দিয়েছিল, একটা আম গাছে দিয়েছিল। আম গাছটা কিন্তু খুব পপুলার ছিল, তারপর থেকে আর পপুলারিটি হারিয়েছে। আচ্ছা, ভয় পাবে অটোমেটিক, স্বাভাবিক, হ্যাঁ হ্যাঁ। আম হয় এখনো? এবছর হয়নি। এটা হচ্ছে যে কার্সড আম গাছ। হ্যাঁ, তা আমি গেলাম, গিয়ে না আমি হাঁ হয়ে কিছুক্ষণ ওই যে বডিটা ঝুলছে আমি দেখলাম। মানে ফার্স্ট টাইম কিন্তু আমি কাউকে মানে ওই গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম ফার্স্ট। এবং দেখি আমি যাকে কাল পর্যন্ত বা সেদিনের সকাল পর্যন্ত দেখেছি, সকালবেলা বাজার করতে গিয়েও দেখেছি, যাকে নর্মাল মানুষ, সে হঠাৎ করে দুপুরবেলা কী কারণে বা কী জন্য গলায় দড়ি দিল তার আমি কোনো কিছুই জানি না। কারণ আমি একটু বাড়ি বল বা বাড়ির চারপাশে যারা থাকে তাদের ব্যাপারে খুব একটা নিজেও কৌতূহলী থাকি না, এবং নিজের জায়গাতেও কাউকে ঢুকতে দিই না। মানে কোনো আর্লি ওয়ার্নিং ছিল না? না। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ, মিনিট 10-15 ধরে বডিটা দেখলাম। তারপর বাদবাকি যারা চেনা পরিচিত আছে তারা অটোমেটিকলি জড়ো হয়ে গেছে, ঠিক আছে। ঘটনাটা এটা নয়, ঘটনাটা সুইসাইড করার 1 মাস পর থেকে শুরু হয়েছিল। এরকম? আমার যে নিজের জাতুতো বোন ছিল, সে ওই দাদাকে দেখতো এবং খুব ভালোভাবে দেখতো, ঠিক আছে। আমার গায়ে কিন্তু গোসবাম্প দিচ্ছে। তা আমরা প্রথমে ভেবেছি ও পড়াশোনা না করার জন্য, যে বোনের আমার মনে হয় ভাইজি হয় সম্পর্কে, দাদার মেয়ে ভাইজি হয় তো, হ্যাঁ ভাইজি হয়। তা দাদার মেয়ে তখন মনে হয় 7-8 এরকম পড়ে, ঠিক আছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা ভাবতাম যে ও পড়াশোনা করতে চাইছে না বলে কি এটা করছে, রোজ সন্ধেবেলা হলে বা একটু রাত হলে 8টার পর হলে এই বদমাইশিটা করে। কিন্তু অদ্ভুতভাবে তার কিন্তু প্রতিদিন জ্বর আসছে একটা, মানে আচ্ছা, তোমার দাদার মানে বয়স কিরকম ছিল? যিনি মারা গিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, ধর 45। ওকে, মানে ওকে, অনেকটাই বয়স। 45 অনেকটা বয়স না। না মানে ওর Mid-age, আন্দাজে, mid-age। মানে ওর বোনের আন্দাজে। তা যেটা হচ্ছে যে আমরা প্রথমে ভেবেছিলাম যে পড়াশোনা না করার জন্য বাহানা করছে বা কিছু করছে, কিন্তু আলটিমেটলি দিন 10 দেখার পর জ্বরটা একই টাইমে আসছে। এবং কিন্তু ও বলছে যে আমি কিন্তু দেখতে পাচ্ছি, ওই দেখো ডাকছে বা ওইভাবে করছে, ওই দেখো কিরকম মুখ ভেঙাচ্ছে, মানে ওর সাথে যেরকম ইয়ারকি বা করতো, ঠিক আছে, সেটাই ও দেখতে পাচ্ছে, ভিজুয়াল হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। তা প্রথমে তো সাইকিয়াট্রিস্ট এদের কাছে নিয়ে যাওয়া হয়।
কোনো কিছু করেও কিন্তু কিছু হয়নি। ওকে, শি ওয়াজ নর্মাল, জাস্ট সারাদিন নর্মাল, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নর্মাল। যখন ও ঠিক ওই 7টা 7:30 বাজছে, তারপর থেকে রাত 10টা 11টা পর্যন্ত বিহেভিয়ারে চেঞ্জেস আসছে। শুধু কি বলছে যে অ্যাপারেশন সাইটিং? হ্যাঁ, আমি দাদাকে দেখতে পাচ্ছি। দেখো কথা বলছে, আমাকে ভেঙাচ্ছে, এ করছে, আমার সাথে ইয়ার্কি করছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে জ্বরটা কেন আসবে, তাই না? এটা রেগুলার আসছে, ঘন্টাখানেকের জন্য জ্বর। আমরা হলে কি বলতাম, ভাল্লুক জ্বর, জ্বর এসে ছেড়ে দিচ্ছে মানে ভাল্লুক জ্বর, কিন্তু সেটা তো হচ্ছে না। এবং আস্তে আস্তে যেটা হয় যে বিভিন্ন রকম ডাক্তার চিকিৎসা করার পরও যখন ঠিক হচ্ছে না, তখন আশ্রয় নেওয়া হয় একজন তান্ত্রিকে। অবশ্যই কিছু করার ছিল না। মানে তোরা যদি এটাকে ধরিস, মানে কি বলে ওটাকে, বল না, ওয়ার্ডটা মুখে আসছে না, এই যাই হোক, জল পড়া না, জলপড়া নয়, যাই হোক, ঝাড়ফুঁক। হ্যাঁ, ঝাড়ফুঁক, ঠিক আছে। তা আমাদের এখানে যে এটা আছে জানিস তো, আমাদের ডাউনাগাছিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে দেওয়ানগাছির এটা, ওখানেও নিয়ে আসা হয়েছিল। মাঝার নয়, ওটা মাঝার নয়, ঠিক আছে, দেওয়ানগাছি বডিটা ছিল। হ্যাঁ, ওখানেও নিয়ে আসা হয়। ওখানে আনার পর ওখানে ঝাড়ফুঁক করা হয়, 2 দিন ঠিক থাকে, তারপর আবার শুরু হয়, ঠিক আছে। আলটিমেটলি তান্ত্রিক বা ওঝা যাই বলিস না কেন, তাকে তার সন্ধান এবং তাকে খবর নেওয়া, তিনি তারাপীঠ থেকে এসেছিলেন। আচ্ছা, হ্যাঁ, এক সাধক এসেছিলেন। দেখে কিন্তু মানে তান্ত্রিকের মতন কোনো ড্রেস নয়, পোশাক নয়, কিছু নয়, বা হাতে রুদ্রাক্ষের মালা পরে যেসব দেখি আমরা, সেই ধরনের কিছু নয়। ছোট একদম সাধারণ জামা কাপড়, একটা কুর্তা পাজামা, একটা ছোট সাইড ব্যাগ, এবং এসে শুধু উনি যখন এসেছিলেন এবং যখন কাউন্সিলিংয়ে বসানো হয়, ঠিক আছে, গল্প করছিলেন বাচ্চার সাথে, যেভাবে গল্প করতে হয় সেইভাবে কিন্তু উনি গল্প করছিলেন। 2 দিন ছিলেন আমাদের বাড়ি। এবার গল্প টল্প করে উনি যেটা পরে বলেছিলেন যে যিনি মারা গেছেন সে তো মানে ওই দাদার মেয়েকে অ্যাকচুয়ালি পছন্দ করতো না, ঠিক আছে। যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু পছন্দ করতো না। ও যেটা দেখাতো সেটা অ্যাকচুয়ালি ওটা ওর নাটক ছিল, মানে ভালোবাসে বা ইয়ার্কি ঠাট্টা করছে, ওটা কিন্তু নাটক। ও কিন্তু পছন্দ করতো না, একদমই করতো না পছন্দ। এবং যেহেতু পছন্দ করতো না, সেহেতু ওর পুরো রাগটা এবার মানে যেহেতু সুইসাইড করে মরেছে, রাগটা এসে পড়ছে মেয়েটার ওপর। হ্যাঁ, এবং শুধু পড়ছে না, তুই ভাব, প্রতিদিন একটা বাচ্চা মেয়ে, মানে 7-8 পড়ে, মানে তো বাচ্চা মেয়ে, এবং তার জ্বর আসছে প্রতিদিন নিয়ম করে, সে আবল তাবল বকছেও, সে মানে পরের দিকে বকছিল। তার সাথে কেন এটা হবে? একটা কারোর তো ক্ষতি করেনি সে, ওই বয়সটা এমনি কারোর তো ক্ষতি করেনি, এই বয়সে ক্ষতি করার ব্যাপারটাও আসে না। তা যেটা হচ্ছে যে অনেক পুরনো ইতিহাস জানা গিয়েছিল। ওই যে এসেছিলেন তিনি বলেছিলেন যে তোমাদের বাড়ির সাথে, মানে আমাদের নয়, মানে যে জাতি তাদের সাথে ওই যে ভদ্রলোক বা যে দাদা মারা গেছে, তাদের নাকি আগের প্রচুর শত্রুতা ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা ফ্যামিলিগত শত্রুতা ছিল। এবং কোনো কারণে কোনোভাবে ফ্যামিলির কেউ মানে ডিপ্রাইভ হয়েছে বা কিছু হয়েছে, কারোর দ্বারা কোনো কিছু ক্ষতি হয়েছে, এবং সেটা ওই দাদা জানতো। ঠিক আছে, দাদা সবসময় বদলা নেওয়ার চেষ্টা করতো। ও সামনে দেখাতো হয়তো খুব ভালো, খুব ভালো ব্যবহার করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ও চাইতো যে বদলা নেবে, সেই জন্য ও বেছে নিয়েছিল ওই মেয়েটাকে মৃত্যুর পর। ঠিক আছে, ভেরি কমপ্লিকেটেড। না, সাধারণত মানে মৃত্যুর পরে এই যে সমস্ত সোল মানে রিলিফ পায় না, তারা ফিরে আসে তাদের মানে কাছের মানুষের কাছে। ফিরে কোথা থেকে আসে না, থেকে যায়, মানে ওটাই, মানে ফার্স্ট কয়েকদিন যেটা আমরা জানি আর কি। অ্যাকচুয়ালি তো উনি ও থেকেই গিয়েছিল, এবং একটা হিস্ট্রি আছে, মানে ওকে নাকি আগে যারা মারা গেছে বংশে ওর, তারা কেউ তার দলে নিচ্ছিল না, মানে ওই এর কথা, তান্ত্রিকের কথা অনুযায়ী, মানে হয় ওদেরও একটা নাকি গ্রুপ থাকে বা কিছু থাকে সোলদের। ওই আমার মনে হচ্ছে না, এই ভদ্রলোকের না হেঁটে ওই ক্যানিং এর পাশে বৈতরণী ঘাটটা আছে, ওখানে নিয়ে গিয়ে জলে চুবিয়ে দিলে বোধহয় ট্রান্সফার হয়ে যেত। আলটিমেটলি যেটা হয়েছিল, ওই তান্ত্রিক বাড়িটা বাঁধিয়ে দিয়ে যায়, বেঁধে দেয় চারদিকে বেঁধে দেয়, মন্ত্র দিয়ে বেঁধে দেওয়া বলে। ঠিক আছে, এবং আজ প্রায় 10 বছর থেকে 12 বছর হয়ে গেছে, আর কিছু হয়নি কিন্তু।
ওকে, এখন তো ওই ভাইজি কলেজ পাস আউট বা কলেজে পড়ে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু কিছু হয়নি তারপর থেকে। নেগেটিভ ইমপ্রিন্টস বেসিক্যালি। এইটা একটা ভয়ঙ্কর না হলে মানে আমার অদ্ভুত ঘটনা। ওকে, আর তোদের কি বলার আছে? হ্যাঁ, মানে বলার আছে বলতে এই যে ধরো আমাদের রেকর্ডিংটা চলছে, আমি লোকজনকে পাঠাচ্ছি, তারা শুনছে। আমার একজন চেনা পরিচিত লোক যে বললো যে আমার একটা এরকম ইনসিডেন্ট শোনা, তো সেটা যদি ওখানে বলা যায়। তাই আমি বললাম হ্যাঁ তুমি এসো। না আমি গল্প বলতে পারি না, আমি তোকে বলছি, তুই বলিস আর কি। যাই হোক, সেটাই বলি। তো এই গল্পটা শুরু হচ্ছে এই ভদ্রলোক যিনি আমাকে বলেছেন আর কি, তিনি একটা সময় পাটনাতে গভর্নমেন্টের যত বিল্ডিং হচ্ছিল তার ইলেকট্রিকের কন্ট্রাক্টরে কাজ করতেন। তার আন্ডারে অনেক লেবার ছিল। এই লেবারের মধ্যে একজনের নাম হচ্ছে কালু। এবার সে কেন কালু, তার একটা ব্যাপার আছে। এই যে ছেলেটিকে দেখতে একটু অদ্ভুত রকম, মানে অস্বাভাবিক লাইফের আর কি। এর মুখের চোয়াল, হাত পাগুলো বেশ বড় বড় আর কি, ওই যে জাইগান্টিজম বলা হয় না, Gigantism, yes, I was about to say that. ওই রকমই আর কি। এবং গায়ের রং কালো হওয়ার জন্য ছোটবেলা থেকে তার গ্রামেতে বেশ তাকে মানে যা হয় আর কি, ওই একটু অপমান করে পেছনে লাগা হয় কালু কালু বলে, হ্যাঁ ভূত ভূত বলে আর কি। এবং এই দেখতে অদ্ভুত বলে কিছু একটা গন্ডগোল হলে পুলিশ বহুবার তাকে তুলে নিয়ে গেছে। Okay. তো ঘটনাটা ঘটছে হচ্ছে যে একটা কাজ কমপ্লিট হয়েছে এবং যা হয় আর কি, টানা কাজ চলে। তারপর কাজটা কমপ্লিট হওয়ার পরে এই ছেলেটি নিজের বাড়ি গেছে আর কি। এবং এই বাড়িটা হচ্ছে এই একটু টিলা জাতীয় মানভূম অঞ্চল আছে না বিহারের, ওই জায়গাটা আর কি। এবার এর যে গ্রামটার বাইরে একটা বেশ বড় ঝিল ছিল, এবং এই পেছন দিকে একটু টিলা মতন আর কি ফাঁকা জায়গা। অনেকজন বাইরে থেকে ওখানে পিকনিক করতেও আসতো। এরকম একদিন শীতকাল, তো পিকনিক হচ্ছে এই জায়গায়, ওই গ্রামের লোকজন আর কি জোগাড় যন্ত্র করে দেয়। তো পিকনিকের পরে দেখতে পাওয়া যায় যে ওই ঝিলেতে একটি মেয়ের লাশ পাওয়া যায়। আর এই কালু, এই যে খুনের ঘটনাটা ঘটে, সে কিন্তু নিজের চোখে দেখেছে। এবার যখন হয় আর কি, পুলিশ আসে, লাশটা উদ্ধার হয়, জল থেকে তোলা হয় এবং ও পুলিশকে জানায়। এবং যেহেতু পুলিশের ওর প্রতি একটা ব্যাড ইমপ্রেশন আছে, পুলিশ ওর কথা মানেইনি। মেয়ের একটা গলার মানে কথা বলার ব্যাপারটাও ভীষণ অস্বাভাবিক, মানে ভীষণ জড়িয়ে কথা বলে আর কি। ফলে ইউজুয়ালি বিশ্বাস করতে চায়নি পুলিশ আর কি। এবার মেয়েটির চেহারা জলে থাকার কারণে আর কি বেশ অস্বাভাবিক একটা চেহারা দাঁড়ায় আর কি, বিকৃত হয়ে যায়, ফুলে গেছিল। তো আইডেন্টিফিকেশনে অসুবিধে হয়। এবার যারা ওই এসছিল আর কি ফিস্ট করতে, তারা মেবি কোনো কারণে ওই বিহারের কোনো হাই প্রোফাইল কোনো এক ফ্যামিলির, ফলে সেইখানে ব্যাপারটা ধামাচাপাও পড়ে যায় আর কি। গ্রামের লোকজনও, যেহেতু গ্রামের লোকজনের ওপর ওই পুলিশি তদারকি হচ্ছে না, থেমে গেছে, গ্রামের লোকও ওকে আর কি। তো এই ঘটনাটা ঘটার এক সপ্তাহ মধ্যে এই কালুর মধ্যে গেলে পরিবর্তন দেখা যায়। তো এবার সে কি করে, রাতে খাওয়া দাওয়ার পর ওই ঝিলের ধারে গিয়ে বসে থাকতে শুরু করে, সারা রাত কাটায় এবং সকালবেলা বাড়ি ফিরে আসে। গ্রামের লোকজন কিন্তু সাবধান করেছে তাকে, রাত বিরেতে এরকম বসে থাকিস না। তো চিন্তা তো হয় কি থেকে কি হয়ে যাবে, ভুলভাল কিছু। সো ওকে ওয়ার্ন করেছে আর কি, কিন্তু অ্যাজ ইট ইজ কথা শোনার তো ব্যাপার নয়। তো একদিন গ্রামের বাইরে একটা বিয়ে বাড়ি হয়, সেখানে এক ভদ্রলোক, মানে ওদেরই গ্রামের, তার নিমন্ত্রণ ছিল। এবার সে রাত্রে ফিরছে। এই গ্রামেতে ঢোকার জন্য ওই ঝিলটা টাচ করে গ্রামে ঢুকতে হয় আর কি। সে দেখতে পায়, মানে সে যেদিক দিয়ে ক্রস করছে তার ঠিক অপোজিট সাইডে কালু বসে আছে এবং মনে হচ্ছে সে কারুর সঙ্গে একটা কথা বলছে আর কি। মানে ডান দিকে তাকাচ্ছে, ডান দিকে তাকিয়ে কথা বলছে, আবার সামনে তাকাচ্ছে,
পাশে একটা কেউ বসে থাকলে তার পিঠে বা গায়ে হাত দিলে যেরকম একটা অ্যাক্টিভিটি হয় এরকম করছে। এবার গ্রামের দিকে শীতকাল, এই লোকটার একটু সন্দেহ হয়। সে ঝিলটার কাছাকাছি এসে ঝিলটা পুরো প্রদক্ষিণ করে ওর কাছে যায়। কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলে, ক্যা কর রা হ্যায়? বলে कुछ नहीं, ऐसे ही बैठा हूँ। तो লোকটা বলে যে চল ঘর চল, ইতনা রাত কো ক্यों बैठ रहा है इधर? বলে তাকে বাড়ি নিয়ে আসে। এবার সে আসবে না, জোর করে তাকে হাত ধরে বাড়ি নিয়ে আসে। এবার পরের দিন সকালে গ্রামবাসীরা সবাই মিলে ওর বাবার কাছে যায়, পুরো ব্যাপারটা বলে। এবার বাবা জিজ্ঞেস করে, ক্যা হো রা হ্যায় তেরা, ক্যা কর রা হ্যায় সব? ছেলেটা কোনো কথাবার্তা বলছে না। এবার গ্রামের লোকজন ওকে একটা চারপাশে বেশ মানে একজন জট হয়ে আর কি ওকে জিজ্ঞেস করে যে, না বলতেই হবে, তুই কী করছিলি ওখানেতে, রোজ কেন ওইখানে ঝিলের ধারে যাস? না আস্তে আস্তে বলে যে, मेरा एक दोस्त हुआ है, वो रात को आता है, मेरे से बात करता है, गांव में तो कोई बात नहीं करता है मेरे से, तो एक ही है जो मेरे से बात कर रहा है। গ্রামের লোক ভাবে যে ও মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। এবার গ্রামের লোক বলে যে রাত্রির হলে বাড়িতে এসে বন্ধ করে দিয়ে যাবো। অ্যাজ ইট ইজ ওকে তালা বন্ধ করে রেখে দিয়ে যায়। এদের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে, মাথা টুকতে থাকে, বলে নেই মেরে কো ছোড় দো, মুঝে উসসে বাত করনা হ্যায়। এবার এদিকে এই যে ওর সঙ্গে কোনো একজন মহিলা বসে কথা বলে ও যেটা বলেছে, এটা গ্রামের যা সমবয়সী ছেলেপুলে আছে তাদের একটা কৌতূহল জেগেছে। এবার তারা ঠিক করে যে আমরাও এই রাত বিরেতে ওই ঝিলের ধারে যাব। যতই হোক, ও যে বলছে একজন সুন্দরী মহিলা, এবার গ্রামের দিকে যাওয়া হয় আর কি। এইভাবে জনাচারেক আর কি দিন ভাগ করে করে ওইখানে যাওয়া শুরু করে। এর মধ্যে একজন যে একটু বল বিক্রমী আর কি, সে এবার রেগুলার একা যাওয়া শুরু করে। বাকিরা কিন্তু প্রথম দিকে যায়, কিন্তু তারপর আর সরে আসে। এই একজন তার কিন্তু রেগুলারিটি তৈরি হয়। এবার এই যে রেগুলার যাচ্ছে, রেগুলার যেতে যেতে কিন্তু এই সকালবেলা এসে গ্রামেতে বাকি যারা রয়েছে তাদের সঙ্গে গল্প করে, জিজ্ঞেস করে কি হয়, কি হলো, কালকে কিছু দেখলি কিনা। ও বলে হ্যাঁ, একজন তো আসে আমার সঙ্গে দেখা করে, চাঁদনি নাম, এবং তার সঙ্গে নাকি ওর একটা ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। এবার এইসব শুনে ওর যে সমবয়সীরা তারাও বলতে শুরু করে হ্যাঁ, ওরাও গেছে এবং ওদের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। এবার এই কথাগুলো আস্তে আস্তে কিন্তু এই কালুর কানেও গেছে। কালু তো দিনের বেলা ঠিক থাকে, রাত্রিবেলা হলে পাগল হয়ে যায়। কালুর আরও অস্বস্তি হতে শুরু করে। খালি বলে যে না না না, মেরা ও হ্যাঁ, ইয়ে হ্যাঁ, মুঝে ছোড় দো, মুঝে জানা হ্যাঁ। এই করতে করতে গ্রামের লোক দেখে যে একে ঠিক করা সম্ভব নয়। নর্মাল গ্রামে এক চিকিৎসালয় আছে, সেই চিকিৎসালয়ে তাকে নিয়ে যাওয়া হয় কালুকে। ডাক্তার দেখে বলে, দেখো এই সমস্যা কিন্তু আমার কন্ট্রোলে নেই, কিন্তু এটা আমার মনে হচ্ছে না কোনো প্রবলেম আর কি। গ্রামের লোকজনের মনে হয় ঠিক আছে, গ্রামীণ চিকিৎসালয় যখন কিছু হয়নি, লেটস ডু সামথিং, ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁকের জন্য একজন তান্ত্রিক বাবাকে ডাকা হয়। তান্ত্রিক বাবা আসে, গ্রাম থেকে পয়সা নেয়, ওকে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু নাথিং চেঞ্জেস, নাথিং হ্যাপেন। এবার আস্তে আস্তে গ্রামের লোক বুঝতে পারে যে এই কালুর মধ্যে একটা পাগলামি ভর করছে। ও দিনের বেলাতেও এই ধরনের অসংলগ্ন কথা বলছে। আস্তে আস্তে কালুর বাবা এবং ফ্যামিলির লোকজন, ও দাদা ছিল, এরা ঠিক করে ওকে আর বেঁধে রাখবে না। ও গ্রামে ঘোরাঘুরি করা শুরু করে, কিন্তু লোকজন একটু চোখে চোখে রাখতো। যেই গ্রাম থেকে বেরোতো অমনি আবার টেনে ওকে ধরে নিয়ে আসতো। ও আর কিন্তু ঝিলের দিকে যাচ্ছিল না, ওই গ্রামের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াতো, অসংলগ্ন কথা বলতো। এর মধ্যে কোনো এক অমাবস্যা বা ওই ধরনের কোনো একটা পুণ্যতিথি আর কি, গ্রামেতে কোনো একটা পুজো টুজো হবে, তো সেই পুজোর জন্য গ্রামের লোকজন ভীষণভাবে ব্যস্ত। ও আর কি গ্রাম থেকে পালিয়ে যায়, এবং পরের দিন ওকে দেখা যায় যে ও
ওই ঝিলের ধারে যে গাছটা ছিল আর কি, যেখানে ও বসে থাকতো, সেখানে ডালেতে গলায় দড়ি দিয়েছে। এবং অদ্ভুতভাবে এই যে ও গলায় দড়ি দেয়, গ্রামেতে একটা অদ্ভুত সিনারিও হয়। ওর যে সমবয়সীরা ছিল যারা ওই মেয়েটিকে দেখতে পেত, যারা ক্লেম করেছিল বেসিক্যালি, তারাও কিন্তু আর ওই মেয়েটিকে আর দেখতে পায় না। এবং পুরোপুরি অ্যাজ ইট ইজ যেরকম এর আগে নর্মাল ছিল, ওই মার্ডারটা হওয়া বা ওই ঘটনা ঘটার আগে যে গ্রাম শান্ত ছিল, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আবার শান্ত হয়ে যায়। তো এইটা হচ্ছে ঘটনা। মানে ঘটনাটা অদ্ভুত। দেখ, মানে একটা মেয়ে মার্ডার হলো, মার্ডার হওয়ার পর সেই মেয়েটার সাথে ওই মানে যে জায়গায় থাকে সেখানে সব থেকে যে অ্যাবনর্মাল ছেলে, নর্মাল নয় কিন্তু অ্যাবনর্মাল ছেলে, তাকে দিয়ে একটা ব্যাপার শুরু হলো। হতে পারে যে ও তো মার্ডারটা দেখেছিল। হ্যাঁ, ঠিক আছে, তাকে দিয়ে শুরু হলো। আমি ভাবছিলাম তোর মানে স্টোরিতে এরকম কিছু থাকবে যে কোনো কনক্লুশনে পৌঁছেছে কিনা, মানে মার্ডারটা এটা ওরা কিছু মানে এটাও তো একটা থার্ড পার্সন এসে ওই ভদ্রলোককে বলেছিল যে এই ঘটনা ঘটেছে ওখানেতে, এবং ও যে নিজেকে মেরে ফেলেছে, কেন মারলো? একটা পাগল যদি হয় সে হঠাৎ করে নিজেকে গলায় দড়ি দেবে কেন? গাছ থেকে গলায় দড়ি আননেসেসারি। এবং ও কিন্তু ওই গ্রামেতে যে খাওয়ানোর জায়গা, মানে এই আজকে এর বাড়িতে খায়, ওর বাড়িতে খায়, এইসব করতো, সেখানে হঠাৎ করে ও গলায় দড়ি দেবে। ইউজুয়ালি পাগলরা কিন্তু সুইসাইডাল নয়, ক্ষেত্রে সুইসাইডাল হয় না। এবার এই মেয়েটি যে মার্ডার হয়েছিল সেই কি অ্যাপারেশন অনুযায়ী ওর সঙ্গে কানেক্ট করতো, না এটা নতুন কোনো স্পিরিট, না এটা অন্য কিছু, এটা নিয়ে কোনো ডিসক্লোজ হয়নি। এবং পুলিশ এই ওর যে মার্ডারটা, মানে এই যে ছেলেটি যে নিজেকে সুইসাইড করলো আর কি, এটা নিয়ে অনেক বেশি চাঞ্চল্য হয়েছিল গ্রামেতে। পুলিশ সেটাকে নিয়ে অনেক পড়াশোনা, মানে সেটা ইনভেস্টিগেট করেছিল, কিন্তু there is nothing found, no result come out। এবং এটা ওইখানেই জাস্ট অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়। না, অনেক ঘটনাই তো আছে যেগুলো কোনো মানে সলভ হয় না বা ইয়ে থেকে যায়, অধরা থেকে যায় আর কি, যেটা বলে আর কি। আর কিন্তু সবচেয়ে বড় ইলিসিট রিলেশনশিপটাও আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে এই যে বাকি একজন বলেছিল যে তার সঙ্গে একটা ফিজিক্যাল ইন্টিমেসি হয়েছিল, হ্যাঁ এক্স্যাক্টলি, একটা অ্যাপারেশনই যদি হয়ে থাকে, একটা মানে ডিসএনবডিড কোনো একটা মানুষ, মানে মানুষের মতো দেখতে কিভাবে সম্ভব? একদম। এবার সেটা হয়তো সাইকোলজিক্যালি হয়তো ভেবেছে, তাই না? এই সাইকোলজিক্যাল ইস্যুস না স্টিল প্রিভ্যালেন্ট টুডে, আর এটাকে কেউ অ্যাড্রেস করতে ভীষণ মানে শাই ফিল করে। আমি বলবো আই উইল বি জাজড। আমার মনে হয় এই সাইকোলজিক্যাল ইস্যুস নিয়ে না আমাদের আরো বেশি কথা বলা উচিত। ব্যাপারটা ডিপ্রেশনের মতো। একদমই এটা ভীষণ ডিপ্রেশন। একটা ছেলেকে সে কিছু পারে না, তাকে বুলি হতে হয়, সেখানে সে একটি মহিলার সঙ্গ পাচ্ছে, এবং সেটা প্রেত লোকের মহিলা না, রিয়েলি কিছু, সেখানে সে স্বাভাবিকভাবে পাগল হয়ে গেল তাকে পাওয়ার জন্য। এবং ডিপ্রেশনে চলে যাওয়ার মানুষ বা সাইকোলজিক্যাল প্রবলেমে যাওয়ার একটা কারণ, বড় কারণ কিন্তু এই বুলি হওয়াটাও অনেক ক্ষেত্রে, আর কাউকে না বলতে পারা, জাজড হওয়ার ভয়, এটা একটা কারণ। আর পৃথিবীতে কিন্তু এই সংখ্যার মানুষই বেশি। বেশি নয়, মানে কিন্তু আছে। তুই দেখবি আমাদের মানে মানে যদি ডিপলি কারোর সাথে মিশিস, তারও জীবনে না কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে ধরো কেউ একজন মানে বেশ শিক্ষিত, যে বোঝে মনস্তত্ত্বটা, এরকম কেউ যদি থাকতো, আমার মনে হয় ছেলেটির এই পরিণতি হতো না। হ্যাঁ, সে অনেকটা হয়তো রিকভার করতে পারত, তাকে হয়তো শহরে নিয়ে এসে। একদমই দেহাদি গ্রাম তো, একদম বিহারের মতো জায়গায় ডিপ্রেশন could be an issue, এটা তো ভাবাইটাই তো মানে আমাদের মনে হয়। বিহার বলে নয়, এটা যে কোনো একদম প্রত্যন্ত জায়গাতে হতে পারেই, ঠিক আছে, সেখানে শিক্ষার আলো যেখানে পৌঁছায়নি প্রপারলি, হয়তো যে কোনো কিছু অ্যাবনর্মাল হচ্ছে মানে ভূতে ধরেছে, ঝাড়ফুঁকে চলে যায়, আরে পাগল হয়ে গেছে। আর এটা শুধু গ্রাম বলে নয় দিব্যদা, মানে এটা আমাদের সিটিস্কেপেও পাবে। তুই আমার ঘটনাটাই যেটা বললাম কিছুক্ষণ আগে, সেটা তো ডাক্তার, বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো সলভ হয়নি। সলভ হলো তো একজন মানে তান্ত্রিক, তান্ত্রিকের বেশ নয়, তাকে দেখে শিক্ষিত মার্জিতই মনে হচ্ছিল, পড়াশোনা করা একজন ভদ্রলোক, তিনি এসে এটা করলেন। এবার বিশ্বাসটা আমাদের কোথায় যাবে? এটা আমার চোখের সামনে হয়েছে, এটা যে আমার পিছনে হয়েছে বা আমি শুনেছি কারোর কাছ থেকে, এটা তো নয়। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস মানে আইডেন্টিফাই করতে পারি যে আমাদের আশেপাশে এই ধরনের কোনো মানুষ থাকে যাদের মানে যারা কথা বলতে পারছে না বা চুপচাপ আছে, আমার মনে হয় একটু তাদের
খোঁজ খবর নেওয়া উচিত। ডেফিনেটলি নেওয়া উচিত। ইফ দে আর গোয়িং থ্রু এনি স্ট্রাগলস ইন দেয়ার লাইফ, হয়তো তারা বলতে চাইবে না ফ্রন্ট, বাট আমার মনে হয় একটু জিজ্ঞেস করাটা উচিত। বিশ্বাস করতে পারে না যে আমি একে বললে আদৌ কাজ হবে না, আমায় আবার সেই হ্যাটা করবে, হ্যাঁ এরকম হয় নাকি? না, সেটা- এরকম আমি অনেককে দেখেছি, মানে ইনফ্যাক্ট আমার লাইফেও হয়েছে যে মানে বলতে ভয় পেতো যে জাজড হবে, আর আরে না না ও তো পাগল এসব বলে। না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের সমাজটা এমনভাবেই তৈরি, বা আমরা নিজেরা প্রত্যেকে এভরিওয়ান দায়ী এর জন্য, যে কোনো আমাদের থেকে কাউকে কমজোর পেলে না তাকে একটু হ্যাটা করার মানসিকতা রাখি। সেটা আমাদের পোশাক আশাক, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা সব কিছু দিয়ে হতে পারে। সে কম জানে, একটু হেসে নিলাম তার ওপর, ঠিক আছে, অজান্তেই করছি কিন্তু করে ফেলছি। এইটা শুধরাতে পারিনি আমরা, বিকজ অফ শুধু শিক্ষা নয়, কিন্তু এটা আমাদের ইন্ডিয়ানসদের বডি ল্যাঙ্গুয়েজে ঢুকে গেছে কোনায়। এটা সোসাইটাল প্রবলেম। হ্যাঁ, সোসাইটির প্রবলেম। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমি কি করব, আমি কিভাবে চলবো, আমি ওর সাথে কিভাবে ট্রিট করব, এটা অনেকটা বাড়ির শিক্ষা হয় না তাতে? একদমই, এটা তো হয়। যে তুমি কিভাবে তোমার বন্ধুকে তুমি টিফিন শেয়ার করে ছোটবেলায় খাবে না নিজে একা খাবে, সেটা বাড়ি থেকে তৈরি করে দেয়। কিন্তু ঠিক আছে। এখানে আমার একটা পয়েন্ট আছে যে অনেক সময় না বাড়ি যেটা তোমাকে ছোটবেলা থেকে যেটা আপব্রিঙ্গিং বলো যেটাকে, সে আপব্রিঙ্গিংটা অনেকাংশে না তোমাকে মিসগাইডও করতে পারে। আমার যেটা সেটা বেশি প্যাম্পার হলে প্যাম্পার ব্যাপারটা নয়, ধরো তুমি একটা ছোটবেলা থেকে একটা সার্টেন থট প্রসেস নিয়ে এগোচ্ছ, কিন্তু দেখছো যে তুমি যখন সোসাইটিতে আসছো, তুমি রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে ফেস করছো, ওই থট প্রসেস নিয়ে হ্যাঁ, অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে। বুড়ো বয়সেও অ্যাডাল্ট্রিতে এই জায়গাটা, মানে আমি বলছি যে যারা ধরো হঠাৎ করে চাকরি করতো, কাজ করতো, চাকরিটা মানে শেষ হলো, রিটায়ার করলো, তারপরেও কিন্তু তাদের এই ধরনের মানে বাচ্চাদের মতো বিকৃত মানসিকতা কিন্তু আসে, এবং তখন সেটা কি রূপে আসবে সেটা কিন্তু কিচ্ছু হয় বোঝা যাচ্ছে না। সাইকোলজি ইজ ভেরি ডাইনামিক এরিয়া। ওই একটা কথা আছে না, একা থাকা আর একাকিত্বে থাকা, দুটোর মধ্যে তফাৎ আছে। অনেকক্ষণ ধরে রণ একাকিত্বে রয়েছে। রণ একাকিত্বে না, রণ খুব মন আর দিয়ে কি শুনছে। ব্যাপার হচ্ছে নাকি? না, ব্যাপারটা আমি অন্যরকমভাবে প্রথম থেকে ব্যাপারটা দেখছিলাম। দেখো, এটা তো ঠিক যে মন আমাদের যেরকম এবং এতটা ডিপ, সেখানে অনেক কিছু হয়তো ইনস্ট্যান্ট আমাদের কিছু মনে হয় না, সেই জিনিসটা হয়তো পরে গিয়ে ট্রিগার করে, এই একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি। প্লাস সায়নদা যখন পুরো গল্পটা বলছিল, তুমি যখন পুরো গল্পটা বলছিলে, যেহেতু আমার প্রফেশনে একটা ভিজুয়াল তৈরি করার ব্যাপার আছে, আমি এটা ভিজুয়াল করছিলাম। আমিও, ঠিক আছে, যে জিনিসটা কীরকম হতে পারে, গ্রামটা কীরকম হতে পারে, সেখানে এই যে ছেলেটা, আমার পুরোটা মনে হলো মানে গল্পটা শুনে যেটা আমি ভিজুয়াল করতে পারলাম, গ্রামটা ভিজুয়াল করলাম, ঝিলটা ভিজুয়াল করলাম, ও চারপাশের জঙ্গলটা কীরকম হতে পারে ভিজুয়াল করলাম। তো সেখানে গিয়ে আমার যেটা মনে হলো, প্রচুর মানুষের না, মানে প্রচুর মানুষ বলাটা উচিত না, সব মানুষেরই বলার একটা জায়গা থাকে। প্রচুর কথা তো জমে, যারা বলতে পারে তারা বলে হালকা হয়, যেরকম আমরা বলছি সবার সামনে এসে, লোকজন আমাদের কথা শুনছে, বা আমার কাছে অনেক বন্ধু বান্ধব রয়েছে যাদের সাথে আমি শেয়ার করতে পারি। যারা বলতে পারছে না তাদেরও কিন্তু এই কথাগুলো জমে, তারা কাউকে বলে উঠতে পারে না, তারা কি করে নিজেদের সাথে কথাটা বলতে থাকে। এবার সেটা কোনো সময় আমরা ওভার থিঙ্কিং বলে ফেলি লোকজনকে, বা বিভিন্ন পর্যায়ে হচ্ছে গিয়ে হাসি মজাক করে নিই, সে কিন্তু নিজের মনের মতো কথাটা বলতেই থাকে। ধরো আজকেও যদি রাস্তায় কোনো একটা ইনসিডেন্ট হয়, যে একটা লোক ধরো তোমাকে অপমান করে গেল, তুমিও কিন্তু মনের ভেতর ওই লোকটাকে যত 100 বার না হলেও হারাবে, ততক্ষণ কিন্তু তোমার শান্তি হবে না, তুমি স্যাটিসফ্যাকশনটা পাবে না। একদম ঠিক বলেছিস। তো সেই জায়গায় এই ছেলেটাও হয়তো এই যে বন্ধু না পাওয়া, সেখান থেকে শুরু করে এই একটা ডেথ সিন দেখা চোখের সামনে, সেখানে সে একটা জিনিস, মার্ডার সিন অ্যাকচুয়ালি ও কিন্তু ডেপিক করেছিল যে মার্ডারটা কিভাবে হয়েছিল, জলে মানে গলা ডুবিয়ে জলেতে মারা হয়েছিল মেয়েটিকে। কিন্তু সেই অ্যাগেন দ্য অ্যাপিয়ারেন্স, ওর অ্যাপিয়ারেন্সের জন্য ট্রাস্টওয়ার্দি হয়নি ব্যাপারটা। তো সেখানে এই যে ও চোখের সামনে দেখলো যে আমি একটা জিনিস বলছি, সত্যের সাথে আমি রয়েছি, বাট আমাকে কেউ পাত্তা দিল না। এক্স্যাক্টলি। তো তখন ও হয়তো কোনো জায়গায় গিয়ে কানেক্ট করেছিল। এবার যেহেতু বন্ধু নেই, ও হয়তো নিজের মনের মধ্যেই যে কথাগুলো বলতো, তখন ও ভিজুয়াল করতে পেরেছিল যে একটা ক্যারেক্টার রয়েছে যাকে বলে ও কথাগুলো হালকা হচ্ছে। বাকিদেরটা না আমার খুব অকওয়ার্ড লাগলো, যে বাকিরাও দেখছে। এটা মিথ্যে কথা হতে পারে, আবার নাও হতে পারে। দেখো অনেক জিনিস সিভিলিটির ব্যাপার আছে, ও গার্লফ্রেন্ড পেয়ে গেছে, হ্যাঁ ও গার্লফ্রেন্ড পেয়ে গেছে, আমি পেলাম না। তুই যখন গল্পটা বলছিলিস তাই
তখন বললাম না অটোমেটিকলি আমার একটা স্টোরি তৈরি হচ্ছিল যে মেয়েটা কি কোনোভাবে বদলা নিতে চায় বা কিছু হতে পারে, হতে পারে। সেটাও কিন্তু হলো না, হয়তো খুঁজছিল। হ্যাঁ সেটাও কিন্তু হলো না আলটিমেটলি। তো সেখানে এসে আমি যেটা দেখতে পেলাম যে এই বাকি ছেলেগুলোর ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার যে এরা সবাই একই নাম বলছে। এবার হতে পারে যে এই যে ছেলেটা বললো যে যার সাথে শারীরিক সম্পর্কটা হয়েছিল সে হয়তো এক্সট্রা বাড়িয়ে কিছু বললো যে বাকিদের কাছে ওই তো বললাম শিভলারি, মানে হিরো দেখো না, সাজার ব্যাপার বাকিদের আমি কাছে। পেয়েছি, আমিও পেয়েছি আর কি। আমি একটু তোদের থেকে বেশি পেয়েছি। এক্স্যাক্টলি, কম্পিটিটিভনেস একটা। তো সেখানে এসে এই যে ছেলেটা সে হিরো সাজতে চাইলো এবং বাকিদের একটা টাইম পর একটা জিনিস হলো, এখানটা আমার গোছাতে একটু খুবই অদ্ভুতই লাগলো, মানে সাজাতে পেরে উঠলাম না আমি ঠিক। বাট ওই ছেলেটা হয়তো কোনো সময় গিয়ে এই যে মনের যে কথাগুলো বলছিল তো সেইগুলো হয়তো পেয়ে উঠলো না বা পেরিয়ে উঠলো না, কারণ ও এতটা টর্চার্ড হয়েছিল। ওর কাছে তো ওরকমই ব্যাপার যে ছাড়া একটা মানুষ তাকে যদি বদ্ধ করে রাখে তো সেখানে গিয়ে হয়তো সব কথা ওর কাছে হয়তো কোথাও গুলিয়ে গেছিলো। তারপর ওই ক্যারেক্টারটাকে যাকে তৈরি করতে পেরেছিল ও নিজের মতো করে, Imaginary character। হ্যাঁ, তো তাকে হয়তো হারিয়ে ফেলেছিল। সেই হারানোটা মানে বন্ধু হারানোর কষ্টের মতো একটা ওকে ব্যাপার বেঁধে রয়েছে। রাখছিল বাড়িতে, বাড়িতে যেতে বন্ধ করে দিচ্ছে না। রাখছিল, এক্স্যাক্টলি। তো সেটার একটা সাইড এফেক্ট হতে পারে বলে আমার মনে হলো। তো এটা একটা আমি ভাবতে পারলাম। তো আরেকটা আমার যেটা মনে হলো যে এরকম কিছু হতে পারে যে যে বন্ধুটাকে ও পেয়েছিল সত্যি সে পজিটিভ ক্যারেক্টার হতে পারে, নেগেটিভ ক্যারেক্টার হতে পারে, তাকে হারিয়ে ফেলার সাথে সাথে বা সেই হয়তো যখন একটা এন্টিটি যদি কোথাও থেকে থাকে, আমি ডিরেক্ট যদি এখানে আসি এন্টিটিতেই যদি চলে আসি, তো সে যখন ডিজলভ হওয়া শুরু করলো একটা সময়, কারণ এই পুরো ম্যাটারটাতে আমার ওরকম একটা ভিজুয়াল ছিল যে ডিজলভ হচ্ছে বলে কিছুক্ষণ বাদে বাদে মিলিয়ে যাচ্ছিল। এটাও মানে সত্যি কিনা সেটা আমরা জানি না। হ্যাঁ, মানে আমি অল ওভারটা ধরে নিজের নিলাম মতো আর কি। করে ভিজুয়াল করেছি, তো সেই হিসাবে আমি বলছি। তো এই যে ডিজলভ যখন হচ্ছিল তখন এটা হতে পারে যে ওই ডিজলভটা ও মেনে নিতে পারছিল না যে আর আমার একটা জিনিস আছে যেটা আমি গল্পেতে মিস করেছিলাম, সেটা হচ্ছে যে এই যে গ্রামের আরো সমবয়সী ছেলেপুলে ওখানে গিয়ে ওই চাঁদনি বলে ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছে, এটাও হতে পারে ওই ছেলেটাকে বুলি করার জন্য। হ্যাঁ। ওরা কিন্তু ওর বাড়ির মানে সকালে যখন ওকে ছেড়ে দেওয়া হতো, দিনের বেলা যখন ও থাকতো, ওকে কিন্তু এসে গল্পগুলো বলতো, যাতে ও একটু জেলাস হতে ফিল পারে করে। জেলাস ফিল করতে। এবং গ্রামের frustrated মেন্টালিটি না, হয়েছে। মানে হ্যাঁ, না এটা গ্রাম শহর বলে নয়, মেন্টালিটিটা হচ্ছে যে ওই দেখানো, একটু আগে বললো যে আই এম দ্য বেস্ট। আই এম দ্য বেস্ট বা আমাকেই বেস্ট হতে হবে, ওকে যে আমি ভালো বাকি সব খারাপ, এটা তো হতে পারে না। না তো সেখানে এসে লাস্ট যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে যে এই যে যখন ডিজলভ হচ্ছে ব্যাপারটা, তখন ওর মনে হচ্ছিল যে একজন যখন চলে যাচ্ছে বা সেই যখন চলে যাচ্ছে ওকে হয়তো সাথে করে নিয়ে চলে গেল, এই একটা ভিজুয়ালও আমার মাথায় এলো। বা এটাও হতে পারে যে মানে ও আমার যে বন্ধু সে শুধু আমার নয়, ও সবার সঙ্গেই আছে, তার মানে আমার বন্ধু তো রইলো না, আমি বেঁচে থাকবো কেন হয়তো। এটা আমি ভাবিনি, এটা আমার তুমি বন্ধুটাও বললে। রইলো। হ্যাঁ, এটা একটা দ্যাট কুড বি অ্যান অ্যাঙ্গেল। এটা ওয়ান ওয়ে। অনেক কিছু বেরোচ্ছে, ঠিক আছে, মানে স্টোরি অ্যাঙ্গেল থেকে অনেক কিছু বেরোচ্ছে কিন্তু এই একটা স্টোরি থেকে, ঠিক আছে। Analysis. হ্যাঁ, ব্যাপার অ্যানালাইসিস। ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় যে ও একটা বন্ধু পেয়েছিল এমন একজনকে যাকে সে তার সমস্ত কিছু দিয়ে শেয়ার করতো, সমস্ত কিছু, একদম। এবং সমস্ত কিছু দিয়েই দেখতো। কারণ ওর কাছে তো বলার লোকটাই নেই। হ্যাঁ, ও কারোর সাথে কথা বলতে পারতো না যে ওর কথা শুনবে। এখনকার বর্তমান সময়ে শোনার লোকের খুব অভাব রয়েছে। যে বলার লোক প্রচুর। হ্যাঁ, বলার লোক প্রচুর, সবাই নিজেরটা বলতে চায়, দেখবি কেউ শোনার নেই। একজন কেউ শোনার থাকলে তবে তোর বলাটার গুরুত্ব বাড়ে। তুই যে কথাটা বলছিস তোর গুরুত্ব তখনই বাড়বে তোর কথা যখন কেউ শুনবে, সেটা শোনার লোকই নেই। তো সেখানে সেই মেয়েটা সেই প্রায়োরিটিটা ওকে দিত। এবার এই তোর কথা মতো যখন মনে হলো যে আর প্রায়োরিটি পাচ্ছে না, যে এর যে একজন যে ওর সাথে কথা বলতো সেই একজনই সকলের আরো কাছে, হ্যাঁ, সবার সঙ্গে কথা বলছে। সেটা থেকেও সুইসাইড করতে পারে, কিন্তু সেই ভাবনা চিন্তা থেকেও, মানে এগুলো আমাদের ধারণা যে হ্যাঁ, এটা আমরা আমাদের analysis। সাজিয়ে নিচ্ছি। তো আমরা সেই তো জায়গাতে মনস্তত্ত্ববিদ নই, এটা আমাদের অ্যানালিসিস। না, মন নিয়ে পডকাস্ট যখন তোমরা মন নিয়ে আমি এটা আমরা করতেই পারি। সেখানে আমার এটা মনে হয় যে আমরা যে গল্পগুলো বলছি, যে আড্ডাটা আমরা মেরে লোকজনকে শোনাতে চাইছি, আমাদের বন্ধুদের শোনাতে চাইছি মেনলি, তো তারা আমাদের কথাগুলো শুনবে বলেই হয়তো আমরা বলছি। না, এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে আমরা অডিয়েন্সের সমস্ত বন্ধুদেরকে, যে দেখুন এই পডকাস্টটা তো পুরো মন নিয়ে। আমরা হয়তো হাসি ঠাট্টা করতে পারি, ভূত নিয়েও কথা বলতে পারি, মনের আঙ্গিকটা না
থাকবেই পডকাস্টে। তো এই যে সাইকোলজিক্যাল ইস্যুস হোক আপনাদের চারপাশে, এই ধরনের যদি কোনো মানুষকে দেখেন যে তারা একটু স্যাড হচ্ছে, একটু জিজ্ঞেস করুন। এটা হয়তো একটু শুনতে অন্যরকম লাগতে পারে যে কেন আমি জিজ্ঞেস করতে যাবো, বাট একটু জিজ্ঞেস করুন। না, জিজ্ঞেস হয়তো একটা করলে প্রাণ বেঁচে যেতে পারে, সেটা প্রাণ বেঁচে যেতে পারে। হয়তো সে মানে অলমোস্ট অ্যাট দ্য মানে ভার্জ অফ কমিটিং সুসাইড। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাকে জিজ্ঞাসা করার পর সে যে কথাটা বলবে তার বিশ্বাসটা যেন আপনি বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, একদম তার শুনবেন বিশ্বাসটা- আপনি হ্যাঁ। তাদের কথাটা। শুনবেন। হ্যাঁ, এই যে তার বিশ্বাস- আমরা যে গল্প করছি 1 ঘন্টা ধরে যদি আপনারা শোনেন, হ্যাঁ, তাহলে আপনাদের তো বলার কিছু আছে। একদম। তো আপনারাও কিন্তু চেষ্টা করবেন বাকিদের শুনতে, আমরাও শুনবো আপনাদের গল্প। এবং আপনাদের কাছেও যদি এই ধরনেরও কোনো ইনসিডেন্ট থাকে যে আপনারা কিছু বলতে চান আমাদেরকে, মন খুলে আমাদেরকে বলতে পারেন, কারণ আমরাও কিন্তু আপনাদেরই ফ্রেন্ডস। অবশ্যই আমাদের এই জায়গাটা আপনাদেরই জন্য, তো আপনারাও কিন্তু অলওয়েজ ওয়েলকাম আমাদের কাছে। আর তাহলে আর কি, এভাবেই শেষ হোক আজকে আমাদের একদিকে বৃষ্টি ভেজা নস্টালজিয়া লোডেড আড্ডা, আবার একদিকে সাইকোলজিক্যালি ইন্টেন্স একটা আড্ডা। আজকের গল্পগুলো যদি আপনাদের কোনো পুরনো বর্ষার স্মৃতি বা অদ্ভুত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, কারণ কিছু বৃষ্টি শুধু রাস্তা ভেজায় না, কিছু বৃষ্টি শুধু পুরনো স্মৃতি আর পুরনো গল্প ফিরিয়ে আনতে পারে। ততদিন পর্যন্ত চা গরম রাখুন, গল্প জমিয়ে রাখুন, আর আড্ডাটা বাঁচিয়ে রাখুন। This is Monni Adda, where topics are random, emotions are real, and every Adda feels like home. আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। So see you in the next Adda. Bye.